চ্যানেলে আমরা আজকে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দরবনে ৭ বৎসর। আজ প্রথম পর্ব। মাঘ মাসে মকর সংক্রান্তি উপলক্ষে সাগরদ্বীপে প্রতি বছরই একটি খুব বড় রকমের মেলা বসিয়া থাকে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নান করিতে তখন নানা দেশের লোক আসিয়া জড়ো হয়। এই স্থানে সমুদ্রের সহিত গঙ্গার মিলন হইয়াছে, এই জন্য ইহা একটি তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার লোক বাংলা, বিহার, উড়িষ্যা এবং নেপাল ও পাঞ্জাব প্রভৃতির দূর দেশ হইতেও এইখানে এই যোগ উপলক্ষে আসিয়া থাকে। বহু সাধু সন্ন্যাসীরও সমাগম হয় এবং মেলায় নানা দেশ হইতে ব্যবসায়ী লোক আসিয়া উপস্থিত হয়। সমুদ্র তীরে বিস্তীর্ণ বালুকারাশির উপর এই বৃহৎ মেলাটি বসিয়া থাকে। তীর্থের কাজে ৩ দিনের বেশি লাগে না বটে, কিন্তু মেলাটি চলে অনেক দিন। যাত্রীরা ভোরে উঠিয়া সাগরে স্নান করে, তারপর পঞ্চরত্ন দিয়ে সাগরে পূজা করিয়া কপিল মুনির মন্দিরে গিয়া মুনির প্রতিমূর্তি দর্শন করে এবং সেখানেও পূজা দেয়। মন্দিরের বাহিরে একটি বটগাছ আছে, তাহার তলায় রাম এবং হনুমানের মূর্তি এবং কপিল মুনির একটি মূর্তি দেখিতে পাওয়া যায়। মন্দিরের পিছনে একটি কুণ্ড আছে, তাহার নাম সীতাকুণ্ড। যাত্রীরা পাণ্ডাদিগকে পয়সা দিয়া এই কুণ্ডের এক বিন্দু জল প্রত্যেকেই পান করিয়া থাকে। কপিল মুনির মন্দিরের ভিতর যাইতেও প্রত্যেক যাত্রীকে ৪ আনা করিয়া দিতে হয়। পূর্বেই বলিয়াছি, সমুদ্রের তীরে বিস্তীর্ণ বালুকারাশির উপর এই মেলাটি বসিয়া থাকে। মেলার জন্য যে সমস্ত কুড়ে ঘর তোলা হয়, তাহা ছাড়া কোনো ঘরবাড়ি এখানে নাই। অন্তত আমরা যে সময়ের কথা লিখিতেছি সেই সময় দেখি নাই। সুতরাং নৌকা ভিন্ন অন্য কোনো আশ্রয় যাত্রীদিগের ছিল না। তখন স্টিমার ছিল না, যাত্রীদিগকে নৌকা করিয়াই গঙ্গাসাগরে যাইতে দিত। কিন্তু সেই তীর্থস্থানে নৌকায় বাস করা অপেক্ষা সেই অনাবৃত বালুকারাশির উপর শয়ন করিয়া রাত্রিযাপন করায় বেশি পুণ্য বলিয়া অনেকে তাহাই করিত। তীর্থস্থানে অনেকে যেমন পুণ্য সঞ্চয় করিতে যায়, তেমনি অনেকে আবার কুমতলবেও গিয়ে থাকে। একদিকে যেমন সাধু সন্ন্যাসীরা আসেন, অন্যদিকে তেমনি চোর ডাকাতেরও অভাব থাকে না। আমরা যে সময়ের কথা লিখিতেছি সে সময় দেশের চোর ডাকাতের অত্যন্ত উপদ্রব ছিল। তখন আমার বয়স বড় বেশি নয়। আমি দাদামশাইয়ের সহিত গঙ্গাসাগর গিয়াছিলাম। দাদামশাই সাগরে গিয়েছিলেন পুণ্যস্নানে, আমি গিয়েছিলাম মেলা দেখিতে। বাড়ির কাহারও ইচ্ছা ছিল না যে আমি যাই, এবং দাদামশাইও আমাকে প্রথমটা সঙ্গে লইতে রাজি হন নাই। কিন্তু আমি জেদ ধরিয়া বসিলাম, যাইবই। জানিতাম আমার আবদার কখনোই অপূর্ণ থাকে না। যখন যে আবদার করিতাম, যতই কেন অসম্ভব হোক না, তাহা অপূর্ণ থাকিত না। ইহার ফল এই দাঁড়াইয়াছিল যে ন্যায্য আবদার ছাড়িয়া ক্রমে আমি নানা প্রকার অন্যায় আবদার করিতে সাহসী হইয়াছিলাম। যদি প্রথম হইতে আমার জেদ বজায় না থাকিত, যদি প্রথম হইতে একটু শাসন হইত, তাহা হইলে আমি অত আবদারে হইতাম না। কিন্তু যখন দেখিলাম আমি যখনই যে জেদ করি তাহাই বজায় থাকে, যে আবদার করি তাহাই পূর্ণ হয়, তখন আমার সাহস বাড়িয়া গেল। সে যাহা হোক, আমি তো জেদ করিয়া বসিলাম, যাইবই। হইলেও তাই। দাদামশাই আমাকে ফেলিয়া যাইতে পারিলেন। যথাসময়ে গঙ্গাসাগরে আমাদের বজ্রা আসিয়া পৌঁছিল। সাগর যাত্রীদের নৌকাগুলি যেখানে সারি সারি বাঁধা ছিল, আমাদের বজ্রা সেইখানে বাঁধা হইল। ছোট বড় অনেকগুলি নৌকা সেখানে ছিল বটে, কিন্তু বজ্রা আর একখানিও ছিল। তাই আমাদের বজ্রা লাগিবা মাত্র দলে দলে লোক আসিয়া আমাদের বজ্রা দেখিতে লাগিল। যাহাদের কাজকর্ম আছে তাহারা একটু দেখিয়াই চলিয়া গেল, আর যাহাদের কাজকর্ম নাই তাহারা দাঁড়াইয়া দাঁড়াইয়া শেষে বসিল। বসিয়া বসিয়া বজ্রার আকৃতি সৌন্দর্য সম্বন্ধে অনেক সমালোচনা করিল। বজ্রার মালিক যে একজন খুব বড় লোক, সে সম্বন্ধে সকলেই একমত হইল, এবং একজন যে খুব বড় লোক সাগর স্নানে আসিয়াছে, অল্পক্ষণ মধ্যেই সেই সংবাদটা প্রচার হইয়া গেল। আমরা বজ্রা হইতে বাহির হইয়া দেখিলাম বহু নিষ্কর্মা লোক এবং ভিক্ষুক বজ্রার কাছে জড়ো হইয়াছে। যাহা হোক, আমরা তীরে উঠিলাম। দাদামশাই একজন বিশ্বস্ত লোকের হাতে আমার ভার দিয়া নিজে তীর্থকার্য করিতে গেলেন। আমি সেই লোকটির সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া মেলা দেখিয়া বাড়িতে লাগিলাম। দাদা মহাশয় সমস্ত দিন তাহার নিজের কাজ লইয়া থাকিতেন। আমি কি করিতাম না করিতাম তাহা দেখিবার তাহার অবসর ছিল না। আমি সমস্ত দিন মেলায় ঘুরিয়া বেড়াইতাম। মেলায় যে কেবল ঘুরিয়া বেড়াইতাম তাহা নয়, দাদামশাইয়ের হুকুম ছিল আমি যখন যাহা চাহিব তখনই তাহা দিতে হইবে। সুতরাং আমার খুব মজা। আমি নাগরদোলায় চড়িতাম, যাহা খুশি কিনিতাম। 3 দিন কি আনন্দেই না কাটাইয়াছিলাম। কেবল সেই 3 দিনের মধ্যে
মেলায় যে সমস্ত জিনিস আসিয়াছিল, এটা ওটা করিয়া তাহার প্রায় সমস্ত জিনিসের অন্তত এক একটি করিয়া আমি সংগ্রহ করিয়া লইলাম। আমার চলাফেরা এবং ভাবগতিক দেখিয়া সকল লোকই আমাকে লক্ষ্য করিত এবং অনেক নিষ্কর্মা লোক আমাদের সঙ্গে সঙ্গে ঘুরিত। আমরা যেদিন সেখানে পৌঁছিলাম তাহার পরদিন হইতে দেখিলাম মগের মতো চেহারা একটা লোক প্রায় সমস্ত দিনই আমাদের সঙ্গে সঙ্গে ঘুরিত, কিন্তু সে লোকটি অন্যান্য লোকের মতো আমাদের কাছে কাছে বড় থাকে নাই এবং কোনো কথা আমাদিগকে জিজ্ঞাসা করে নাই, দূরে দূরে থাকিয়া আমাদিগকে লক্ষ্য করিতেছিল। পরদিন আমরা মেলায় গিয়া সেই লোকটাকে আর দেখিতে পাইলাম না, কিন্তু একটি মগ বালক সেদিন আমার সঙ্গ লইল। সে ছিল আমাদের সমবয়সী, সুতরাং অতি অল্পকাল মধ্যেই তাহার সহিত আমার বেশ ভাব হইয়া গেল। মেলায় বেড়াইতে সে সেই স্থানের অনেক বিবরণ আমাকে দিল, অনেক গল্প করিল এবং আমাদের বাড়ি ঘরের কথাও জিজ্ঞাসা করিল। ছেলেটিকে আমি মেলা হইতে কয়েকটা জিনিস কিনিয়া দিলাম এবং সন্ধ্যার সময় বজরায় ফিরিলাম। মনে পড়ে ছেলেটি আমার সঙ্গে সঙ্গে বজরা পর্যন্ত আসিয়াছিল। আমি বজরায় উঠিলে সে ফিরিয়া যায়। এই মগবালকটির উপর আমার কেমন একটু মায়া হইয়াছিল। আমি বজরায় ভিতরে যাইয়া সে চলিয়া গিয়াছে কিনা দেখিবার জন্য তীরের দিকে চাহিলাম। চাহিয়া দেখি সেই বালকটি তীরের কিছু দূরে পূর্বদিনের সেই লোকটার সঙ্গে দাঁড়াইয়া কি যেন কথা কহিতেছে। মগ বালকটির উপর সেদিন আমার যেমন একটু মায়া হইয়াছিল, সেই লোকটার প্রতি তেমনি পূর্বদিন আমার কেমন একটা বিরক্তি জন্মিয়াছিল। তাই সেই মগ বালককে লোকটার সহিত কথা কহিতে দেখিয়া আমার কেমন যেন ভালো বোধ হইল না। যাহা হোক, পরদিন প্রাতঃকালে আমাদের বাড়ি ফিরিবার কথা, সুতরাং তাহার বন্দোবস্ত হইতে লাগিল। দাদা মহাশয় সন্ধ্যার সময় আসিয়া বলিয়া গেলেন যে তিনি সমস্ত রাত্রি কপিল মুনির মন্দিরে বসিয়া জপ তপ করিবেন, ভোরে বজরায় ফিরিয়া আসিবেন এবং তখনই বজরা খোলা হইবে। সন্ধ্যার পরই আমাদের খাওয়া শেষ হইল এবং সমস্ত দিনের ক্লান্তির পর অল্পকাল মধ্যেই আমি ঘুমাইয়া পড়িলাম। কতক্ষণ ঘুমাইয়াছিলাম জানি না, হঠাৎ কি একটা শব্দে আমার ঘুম ভাঙিয়া গেল। অন্ধকারে জাগিয়া অকারণে কেমন যেন একটু ভয় ভয় করিতে লাগিল। রাত্রি প্রভাত হইয়াছে কিনা দেখিবার জন্য আমি বজরার একধারের জানালা তুলিয়া তীরের দিকে চাহিলাম, কিন্তু এ কি, তীর কোথায়? চাহিয়া দেখিলাম যতদূর দৃষ্টি যায় কেবল জল। নদীর দিকের জানালাটা খুলিয়াছি মনে করিয়া ফিরিয়া গিয়া অন্য দিকের জানালাটি খুলিলাম, দেখিলাম সেদিকেও তাহাই, চারিদিকে জল, কুল কিনারা নাই। বড় ভয় হইল। আমার যিনি অভিভাবক ছিলেন তাহাকে ডাকিলাম এবং তিনি উঠিলে তাহাকে সমস্ত বলিলাম। তিনি আমার কথা শুনিয়া বাহিরে গেলেন, গিয়া দেখিলেন সত্য সত্যই বজরা আর তীরের কাছে বাধা নাই, অকুল সমুদ্রে ভাসিয়া চলিয়াছে। তিনি তৎক্ষণাৎ মাঝদিগকে ডাকিয়া তুলিলেন। তিনি মনে করিয়াছিলেন বুঝি কোনো প্রকারে বজরার বাঁধন খুলিয়া গিয়াছে এবং সেই জন্য বজরা স্রোতে ভাসিয়া চলিয়াছে। মাঝিরা তাড়াতাড়ি উঠিল এবং উঠিয়া যাহা দেখিল তাহাতে একটু ভীত হইল। একজন মাঝি তাড়াতাড়ি হালের দিকে যাইবে, এমন সময় হালের নিকট হইতে কে অতি কর্কশ কণ্ঠে কহিল, খবরদার, এক পা নড়েছ কি মরেছ? মাঝি চাহিয়া দেখিল হালের কাছে 3 জন লোক তলোয়ার হাতে দাঁড়াইয়া আছে। ওদিকে বজরার সম্মুখের দিকে 6-7 জন লোক নিঃশব্দে বসিয়াছিল। তাহারাও এই কথায় উঠিয়া দাঁড়াইল। রাত্রির ক্ষীণ আলোকে আমি নৌকার ভিতর হইতে দেখিলাম তাহাদের প্রত্যেকের হাতেই তলোয়ার রহিয়াছে। আমার অভিভাবক তাড়াতাড়ি আমার কাছে আসিয়া বলিলেন, সর্বনাশ হয়েছে, আমরা আরাকানি দস্যুদের হাতে পড়েছি। ডাকাতের হাতে পড়িয়াছি শুনিয়া আমার সর্বাঙ্গ হিম হইয়া গেল। আমি আর কথা কহিতে পারিলাম না। বজরায় আমাদের সঙ্গে 2 জন বরকন্দাজ ছিল, তাহারাও ঘুমাইতেছিল। গোলমালে ঘুম ভাঙিয়া যাতে কন হ্যারে কন হ্যারে বলিতে বলিতে তাহারা উঠিল। উঠিয়া যাহা দেখিল তাহাতে মুহূর্তের জন্য তাহারাও একটু থতমত খাইয়া গেল, কিন্তু সে মুহূর্ত মাত্র। পর মুহূর্তে তাহারা তলোয়ার খুলিয়া বজরার দরজা চাপিয়া 2 জনে দাঁড়াইয়া বলিল, খবরদার, এদিকে এসো না। যতক্ষণ হাতে তলোয়ার আছে ততক্ষণ কারো সাধ্য নেই যে মনিবের চুলটিও স্পর্শ করে। আমাদের নৌকায় 6 জন মাঝি, 2 জন বরকন্দাজ, 2 জন চাকর, আমার অভিভাবক আর আমি। এদিকে ডাকাতেরা প্রায় 7-8 জন। বরকন্দাজের কথা শুনিয়া একজন ডাকাত হো হো করিয়া হাসিয়া উঠিল। অকুল সমুদ্রে রাত্রির নিস্তব্ধতার মধ্যে সেই বিকট হাসি আকাশে প্রতিধ্বনিত হইল। সে হাসিতে আমার বুকের রক্ত যেন শুকাইয়া গেল। পর মুহূর্তেই অস্ত্রের ঝনঝনানি আমার কানে গেল। চাহিয়া দেখি উভয় পক্ষে ঘোর যুদ্ধ আরম্ভ হইয়াছে। দেখিতে দেখিতে বরকন্দাজদের তলোয়ারের আঘাতে 2 জন দস্যু জলের মধ্যে পড়িয়া গেল।
কিন্তু পর মুহূর্তেই আমাদের একজন বরকন্দাজও দস্যুদের হাতে প্রাণ হারাইল। আমি ভয়ে একেবারে আড়ষ্ট হইয়া গিয়াছিলাম। তারপর আবার এই ভয়ানক দৃশ্য চোখের উপর দেখিয়া